ওয়াইজ আইএলস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এর আগে ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা জানেন যে একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। সেক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে এবং এর দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন, আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের আরেকটা বিষয় হলো শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় হলো আমরা এই যে জুলাই থেকে আমাদের এই একাডেমিতে আইএলসে যারা কোর্স করতে ইচ্ছুক তাদের বেচ শুরু হবে, নতুন বেচ। যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এখানে আমাদের এই সেন্টারে একাডেমিতে আইএলস সেন্টারে অনেকগুলা কোর্স করা হয়, বিশেষ করে আইএলস সংক্রান্ত সব কোর্সগুলো, বেসিক কোর্সগুলো, গ্রামার কোর্সগুলো। এছাড়াও এখানে স্কুল কলেজের যে স্টুডেন্ট আছে তাদেরকে অনেক দক্ষভাবেই টিচিং করা হয়। যাই হোক, এখন আমি মূল আলোচনা চলে যাই। এখানে আমি আজকে যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি এটা হলো আইএলটিএসের রিডিং প্যাসেজের এই যে শূন্যস্থানগুলো থাকে, এটার মার্ক করা অনেকের কাছে কঠিন মনে হয়, আবার অনেকের কাছেই সহজ মনে হয়। যারা অ্যাডভান্স লেভেলের তারা অনেকটাই সহজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি এখন আমার সর্বোচ্চ কৌশলগুলো ইউজ করি, এটাকে আমি সহজভাবে অ্যান্সারগুলো করার চেষ্টা করতেছি। আপনাদের যারা ভালো লাগবে তারা অবশ্যই বা যারা কোর্স করতে ইচ্ছুক যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু তাকে কি এই যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ইনস্ট্রাকশনটা হলে কি এই যে নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যারাগ্রাফ সি এন্ড ডি। এই যেখানে প্যারাগ্রাফ দেওয়া আছে জি পর্যন্ত, অপর পাশে দেওয়া আছে এই জি পর্যন্ত দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা পয়েন্ট থেকে আগাইতে হবে। এটা হলো কি যে কিওয়ার্ডগুলো আমাদের দেখতে হবে। আরেকটা হলো কি মিনিং করার চেষ্টা করতে হবে, বিশেষ করে যে কিছু ওয়ার্ড আছে যে সিনোনিমগুলো বুঝতে হবে। আরেকটা বিষয় হলো যে কোন কোন শব্দের পরে পার্ট অফ স্পিচের ভালো ব্যবহার বুঝতে হবে, যে কখন নাউন হইতে পারে, কখন অ্যাডজেক্টিভ হইতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ধরনের শূন্যস্থানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমি এখন শুরু করতেছি। যে এখানে লেখছে যে if you visit the Canadian Arctic, you immediately appreciate the problem faced by people for whom this is home. অর্থাৎ এই যে আর্কটিকটা, এটা যারা এটাকে বাড়ি মনে করে তাদের জন্য এইসব লোকের দ্বারা এই যে সমস্যাগুলোর সম্মুখীন হয় এইসব লোকগুলা, সেগুলোকে আপনি যদি এই আর্কটিকে ভিজিট করেন, কানাডিয়ান আর্কটিকে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ এই সমস্যাগুলোকে আপনি কী করতে হবে, অ্যাপ্রিসিয়েট করবেন, উপলব্ধি করবেন। তাহলে দেখি আমরা প্রথম প্যারাতে মিলে এই যে লেখছে দ্য কানাডিয়ান আর্কটিক ইজ দ্য ভাস্ট ট্রিলেস পোলার ডেজার্ট দ্যাটস কভার্ড উইথ স্নো ফর মোস্ট অফ দ্য ইয়ার। অর্থাৎ বলতেছে যে কানাডিয়ান যে আর্কটিকটা একটা বিশাল গাছহীন পোলার, অর্থাৎ মানে মেরুদেশীয় মেরু অঞ্চলীয় ডিজার্ট, মরুভূমি। দ্যাটস কভার্ড, যেটা কভার্ড থাকে উইথ স্নো ফর মোস্ট অফ দ্য ইয়ার, বছরের বেশিরভাগ সময় ধরে অর্থাৎ কী থাকে, বরফের দ্বারা আচ্ছাদিত থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস পাওয়া গেল, ভেঞ্চার ইনটু দিস টেরেন। অর্থাৎ যদি এই টেরেনে, এই ভূখণ্ডে ভেঞ্চার করা হয়, মানে কি, এই যে বলছে যে যদি ভিজিট করা হয়, মানে দুঃসাহসিক অভিযান আর কি, বা ভিজিট করা হয়, তবে ইউ গেট সাম আইডিয়া অফ দ্য হার্ডশিপস, অর্থাৎ কষ্টের কিছু ধারণা আপনি পেতে পারেন। আপনি পাবেন কি কষ্টের, যেগুলা ফেসিং এনিওয়ান হু কল দিস হোম, যারা এটাকে বাড়ি বলে ডাকে, তাদের যে কোনো কারোর দ্বারা সম্মুখীন হওয়া এমন সমস্যাগুলোর ধারণাকে, কিছু ধারণাকে আপনি পেতে পারেন। আচ্ছা, এখানে লেখছে যে এই যেখানে এইগুলো তো আমরা বলছি বাই ফেস, সেম কথা এগুলো প্যারাফ্রেজিং করে বলছে, এই প্যারাফ্রেজিং করছে। আরেকটা বিষয়, আইএলসে প্যারাফ্রেজিং খুব বেশি করা হয়। এই জিনিসটা যদি কেউ ক্যাচ করতে পারেন তাহলে তাদের জন্য আইএলস পরীক্ষাটা অনেকটা সহজ। ঠিক আছে। আচ্ছা, তারপর আবার লেখছে যে it would clearly be impossible for the people to engage in dash as a means of supporting themselves. বাক্যগুলো কিন্তু একবার পরে বুঝতে হবে। it would clearly be impossible, ইহা নিঃসন্দেহে অসম্ভব হবে for the people, ওইসব লোকের জন্য, to engage in, অর্থাৎ লোকজনের জন্য, to engage in dash as a means of supporting themselves, অর্থাৎ তাদের নিজেদেরকে সাপোর্ট করার জন্য, বাঁচানোর জন্য বা সাপোর্ট করার উপায় হিসাবে কোনো কিছুতে এঙ্গেজ হতে, এমন লোকদের জন্য, কোনো কিছুতে এঙ্গেজ হওয়া এমন লোকদের জন্য অসম্ভব হবে। অর্থাৎ কোনো কিছুতে এঙ্গেজ বলতে আমরা হয়তো এটা আমরা একটা গেস করতে পারি যে কোনো নাউন হবে,
কোনো একটা জিনিসে এঙ্গেজ হওয়াটা, এটা মানে কি মানুষের জন্য বা মানুষের পক্ষে কি অসম্ভব হবে নিঃসন্দেহে, এটা বলছে। আমরা প্যারা সি নাম্বার প্যারাতে এখানে লাগছে ফার্মিং ইজ আউট অফ কোয়েশ্চেন, মানে ফার্মিং ইজ আউট অফ কোয়েশ্চেন অ্যান্ড নেচার অফার্স মিগার পিকিংস। বলছে যে ফার্মিং যেটা এটা অসম্ভব। তো এখানে তো বলছিল যে নেচার অফার এবং প্রকৃতিতে অফার করে কি একেবারে দুর্বল বা অপ্রতুল সুবিধা। আমরা এখানে বলছিলাম ইম্পসিবল একটা কিওয়ার্ড, অসম্ভব, যে নিডমস দিয়ে বোঝাচ্ছে আউট অফ কোয়েশ্চেন মানে অসম্ভব। কি অসম্ভব? ফার্মিং। মানে নিঃসন্দেহে ফার্মিং বলবে, ফার্মিং এজ এ মিনস অফ সাপোর্টিং দেমসেলস, অর্থাৎ তাদের নিজেদের সাপোর্ট করার উপায় হিসেবে। তারপর লেখছে ফর থাউজেন্ড অফ ইয়ার্স দে হ্যাভ হ্যাড টু রিলাই অন, অর্থাৎ বলতেছে যে হাজার হাজার বছর ধরে তাদেরকে নির্ভর করতে হতো। দে হ্যাভ হ্যাড টু রিলাই মানে কি নির্ভর করা, অন ক্যাচিং ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ দুইটা জিনিসে অ্যাজ এ মিনস অফ সাস্টেনেন্স। আমরা শূন্যস্থানগুলো সামনের বাক্য মানে শব্দগুলো ভালো করে পড়বো এবং লাস্টের দুইবার পড়লে বোঝা যাবে যে হ্যাঁ কিসের একটা ঘাটতি যে আছে এখানে। হ্যাঁ হয়তো দুইটা যে জিনিসটা এটা নাউন টাইপের কোনো ঘাটতি, যে কোনো ঘাটতিটা ফুটে উঠবে, তখন কিন্তু আমরা প্যাসেজে গিয়ে সহজে বার করতে পারবো যে অ্যাজ এ মিনস অফ সাস্টেনেন্স, মানে জীবিকার উপায় হিসাবে, ঠিক আছে, উপায় হিসাবে। দেখি আমরা কি লিখছে, এই যে আরেকটা বিষয় লিখছে একেবারে মিলে একবার পুরাপুরি মিলতেছে। হিউম্যান ফার্স্ট সেটেলড ইন দ্য আর্কটিক এ মিয়ার 4500 ইয়ার্স এগো, অর্থাৎ বলতেছে যে মানুষ প্রায় নিচক বা শুধুমাত্র বা কেবল 4500 বছর আগে আর্কটিকে বসতি স্থাপন করেছিল সর্বপ্রথম, যারা কি করত সার্ভাইভ করে বা এক্সপ্লয়টিং। এই যে সার্ভাইভিং এগুলো কিন্তু কৌশল আছে। হিউম্যান হু সার্ভাইভ, যে মানুষগুলো সার্ভাইভ করে, এই যে হিউম্যান এটা এখান থেকে রিলেটিভ প্রনাউন একটা আছে, ঠিক আছে, যে মানুষগুলো সার্ভাইভ করে বা এক্সপ্লয়টিং সি মামলস অ্যান্ড ফিশ, কি সি মামলস এবং ফিশ, সামুদ্রিক মামলস আর একটা প্রাণী, অ্যান্ড ফিশ কে এক্সপ্লয়টিং মানে কি মানে খাওয়া, মানে শোষণ করা বা খাওয়া, ঠিক আছে, নিজস্ব স্বার্থে ব্যবহার করা। এক্সপ্লয়টিংয়ের অনেকগুলো মিনিং আছে। বা এক্সপ্লয়টিং মানে কি, তার মানে কি খেয়ে, সি মামলস অ্যান্ড ফিশ, সি মামল এবং ফিশ কে। তাহলে এখানে আমরা কি লিখে দেখি, সহজ জিনিস একেবারে। এই যে ক্যাচিং সি মামলস অ্যান্ড ফিশ অ্যাজ এ মিনস অফ সাস্টেনেন্স, মানে তাদের উপজীবিকা বা জীবিকার মাধ্যম হিসেবে। তাহলে মিলছে না নি, তাদের জীবিকার মাধ্যম হিসেবে তারা কিসের ধরার উপর নির্ভর করতো? সামুদ্রিক মামলস এবং ফিশ, মাছ ধরার উপর নির্ভর করতো। একেবারে হুবহু মিলে গেছে। তারপর দিয়ে লিখছে দ্য হার্শ সারাউন্ডিং স মেনি ড্যাশ হু ট্রাই টু সেটেল দেয়ার পুজড টু দেয়ার লিমিটস, তাদেরকে তাদের সীমাবদ্ধতার মধ্যে মানে টেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কি, অলদো সাম ওয়ার সাকসেসফুল, যদিও কেউ সফল হয়েছিল। তাহলে এখানে একটা মানুষের বিপর্যয়ের কথা বলতেছে, যে একটা তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। যে হার্শ সারাউন্ডিংস মানে কঠিন পরিবেশ, যেটা আর কি রুক্ষ কঠিন পরিবেশের কথা বলতেছে। দেখলো অনেক মানুষ যারা চেষ্টা করেছিল। এখানে এই যে মেনির পরে মানুষের কথা উল্লেখ করছে না, ঠিক আছে, বাট আগের প্যারা কিন্তু উল্লেখ করছে হিউম্যান। এখানে উল্লেখ করা লাগে না, এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউনের ব্যবহার। এগুলো বুঝতে হবে, কিন্তু অনেক কঠিনাটি বিষয় আছে। এগুলো যারা আপনারা মানে পড়তে ইচ্ছুক, আমাদের মানে প্রতিষ্ঠানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে আইএলটিএস উপযোগী করে তুলতে। যাই হোক, অনেক মানুষ যারা চেষ্টা করেছিল টু সেটেল সেখানে বসতি স্থাপন করতে, কিন্তু তাদেরকে ঠেলে দিয়েছিল তাদের সীমাবদ্ধতার মধ্যে, টু দেয়ার লিমিটস, তাদের সীমাবদ্ধতার মধ্যে। তারপর হচ্ছে অলদো সাম ওয়ার সাকসেসফুল, পরস্পর বিরোধী বাক্য, যদিও কেউ সফল হয়েছিল, ঠিক আছে। তারপর প্যারা দিকে আমরা কি লিখছে, দি ড্যাশ পিপল, তার মানে বোঝা গেল যে কোনো একটা জাতি আছে বা কোনো একটা গ্রুপ আছে যারা এটার সাথে খাপ খাইয়ে নিয়েছিল, যে দ্য ড্যাশ পিপল ওয়ার অ্যান এক্সাম্পল অফ দ্য লেটার, অর্থাৎ কি পরবর্তী যে দলটা, এটার একটা এক্সাম্পল ছিল ড্যাশ পিপল, মানে একটা নির্দিষ্ট উপজাতি মানুষ। এইটার নামটা কি আমরা দেখলেই বুঝলাম। অ্যান্ড ফর দেম, এবং তাদের জন্য দ্য এনভায়রনমেন্ট ডিড নট প্রুভ আনম্যানেজেবল, অর্থাৎ তাদের জন্য যে এনভায়রনমেন্টটা, যেহেতু এখানে এনভায়রনমেন্টটা অনেক রুক্ষ কর্কশ মানে প্রতিকূল, সেক্ষেত্রে তাদের জন্য এটা প্রতিকূল মনে হয়েছিল। তারা এটা বলছে যে প্রুভ আনম্যানেজেবল, অর্থাৎ অক্ষম প্রমাণিত হয়নি, অর্থাৎ তাদের জন্য এটা মানানসই প্রমাণিত হয়েছিল। এটাই বলছে পজিটিভ তাদের জন্য হয়েছিল। কোন গ্রুপটা আমরা দেখি, এখানে আছে, পড়লে পাওয়া যাবে। এই যে এখানে আছে যে the environment tested them to limit, এটা আমরা পড়ছি, sometimes the colonists were successful,
এই যে উপনিবেশ কলোনিস্ট মানে কি অন্য জায়গার থেকে যে তারা বসতি স্থাপন করে আসছিল তারা আর কি, তারা স্থাপন কেউ কেউ তাদের সফল হয়েছিল, সামটাইমস কখনো কখনো দে ফেইল্ড অ্যান্ড ভেনিশ, এবং কখনো তারা ব্যর্থ হয়েছিল এবং মানে ধ্বংস হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল আর কি বুঝেছে। বাট অ্যারাউন্ড 1000 years এগো, প্রায় 1000 বছর আগে, ওয়ান গ্রুপ ইমার্জড, একটা গ্রুপ এখানে মানে একটা গ্রুপের কী হয়েছিল, উত্থান হয়েছিল, বা মানে একটা গ্রুপ উদ্ভূত হয়েছিল, ইমার্জড হওয়া মানে কি এখানে টিকেছিল আর কি, উত্থান হয়েছিল একটা গ্রুপের, যেটি দ্যাট ওয়াজ ইউনিকলি, অর্থাৎ এককভাবে ইউনিকলি ওয়েল অ্যাডাপ্টেড টু কপ উইথ দ্য আর্কটিক এনভায়রনমেন্ট, অর্থাৎ কপ উইথ মানে কি কোনো কিছুর সাথে মানিয়ে ওঠা বা কুলিয়ে ওঠা বা পেরে ওঠা, কপ উইথ দ্য আর্কটিক এনভায়রনমেন্ট, অর্থাৎ আর্কটিকের যে প্রতিকূল পরিবেশ আছে ওই পরিবেশের সাথে কুলিয়ে উঠতে এককভাবে অভিযোজিত ছিল, অর্থাৎ এককভাবে তারা ভালো খাপ খাইয়ে নিয়েছিল, ঠিক আছে, এটা বোঝাইছে, ভালোভাবে তারা খাপ খাইয়ে নিয়েছিল, এই বিষয়টা এখানে বোঝাইছে যে এককভাবে তারা এই যে আর্কটিকের এনভায়রনমেন্টের সাথে নিজেকে মানিয়ে নিতে ভালোভাবে অভিযোজিত হয়েছিল। তাহলে কী হয়েছে, এই কোনটা এটা এই এখনও নামটা বলে নাই, দিচ তুলে পিপল, তুলে THULE, তুলে পিপল মুভড ইন ফ্রম আলাস্কা, অর্থাৎ তারা আলাস্কার থেকে এসেছিল, এবং ব্রিঙ্গিং কেয়াক্স মানে তারা সাথে নিয়ে আসে কিয়াক্স, স্লেটস, ডগস, পটারি মানে পটারি মাটির পাত্র, অ্যান্ড আয়রন টুলস। আচ্ছা, আমরা মূল বিষয় পাই হচ্ছে তুলি, THULE, তুলে পিপল, এই যে তুলে, এই যে এখানে আছে যে the Dash people or the Tule people were an example of the latter, and for them the environment did not prove unmanageable for the present inhabitants. এখন আমরা বলছি যে এখন আমরা দেখি একটা শেষ, for the present inhabitants মানে কি বাসিন্দা, ঠিক আছে, অর্থাৎ বর্তমান বাসিন্দাদের জন্য বা অধিবাসীদের জন্য লাইফ কন্টিনিউস টু বি এ স্ট্রাগল, অর্থাৎ জীবনটা অনবরত চলতে থাকে একটা সংগ্রাম হিসাবে, টু বি মানে কি হিসাবে, একটা সংগ্রাম হিসাবে। তারপর লেখা দ্য টেরিটরি অফ নুনাবুত কনসিস্টস অফ লিটল মোর দেন আইস রক্স অ্যান্ড এ ফিউ ড্যাশ, অর্থাৎ এখানে আইস রক্স দুইটার নাম অলরেডি বলছে, পরেরটাও নামই হবে। আমরা দেখি যে নুনাবুতের টেরিটরিটা কী দিয়ে গঠিত, অর্থাৎ মানে আইস রক্সের সামান্য আইস রক্স এবং কিছু লেখছে। Nunavut is 1.9 million square kilometers of rocks and ice and handful of islands, অর্থাৎ মানে একগুচ্ছ বা একমুষ্ট বা সামান্য বা স্বল্প সংখ্যক আইল্যান্ড। অ্যারাউন্ড দ্য নর্থ পোল, অর্থাৎ উত্তর মেরুর চারিদিকে স্বল্প সংখ্যক আইল্যান্ড ছিল, তাহলে এখানে কী হবে, আইল্যান্ড হবে, যেহেতু দুইটার নাম এখানে বলা আছে, একটা আইল্যান্ড, এই যে আইল্যান্ড। ইন রিসেন্ট ইয়ার্স এখানে আইল্যান্ড হবে, ঠিক আছে, এ ফিউ আইল্যান্ড, আর এখানে বলছে হ্যান্ডফুলের সিনোনিম হলো এ ফিউ মানে কি অল্প সংখ্যক, সামান্য সংখ্যক। ইন রিসেন্ট ইয়ার্স, সম্প্রতি বছরগুলোতে, মেনি অফ দেম, তাদের অনেকেই, হ্যাভ বিন অবলিগড, বাধ্য হয়েছে, টু গিভ আপ, ছেড়ে দিতে, দেয়ার ড্যাশ, গিভ আপ মানে কি ছেড়ে দেওয়া, অথবা লিভ করা, ছেড়ে দেওয়া, অথবা অ্যাবান্ডেন্ট, পরিত্যাগ করা। আমরা দেখি মিলে কিনা, এটার সিনোনিম মিলে কিনা দেখি, শূন্যস্থানটার আগের সিনোনিমটা যে শব্দটা, এটার যদি মিলে তাহলে আমরা মানে আসল যে ওয়ার্ডটা পেয়ে যাব। এই যে লিখছে ইটস কারেন্টলি হোম টু, এই যে দ্বীপটা বলতেছে এটা বর্তমানে 2500 মানুষের কি বাড়ি। অল বাট এ হ্যান্ডফুল অফ দেম, প্রায়, অল বাট মানে কি এটা সিনোনিম একটা, অ্যাবাউট, অলমোস্ট, এই অল বাটের সিনোনিম আমি বলি, এই যে এগুলো যত বেশি জানা যাবে তত কিন্তু ইজি হয়ে যাবে। অল বাট, ঠিক আছে, প্রায়, অলমোস্ট প্রায়, অ্যাবাউট প্রায়, অ্যারাউন্ড প্রায়, ঠিক আছে, তারপরে নিয়ারলি প্রায়, ঠিক আছে, এই যে শব্দগুলা এগুলো যত বেশি জানা যাবে তত এই শূন্যস্থান, তারপরে এই আইএলসের বিভিন্ন অ্যান্সার সহজ হয়ে যাবে। হ্যান্ডফুল অফ দেম ইন্ডিজিনাস ইউনিট, অর্থাৎ তাদের প্রায় স্বল্প সংখ্যক হয়েছে কি ইন্ডিজিনাস ইউনিট উপজাতি। ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স, মানে বিগত 40 বছর ধরে, 40 বছরের বেশি সময় ধরে, 40 বছর ধরে, মোস্ট হ্যাভ অ্যাবান্ডেন্ট, অধিকাংশই অ্যাবান্ডেন্ট করেছে, মানে কি অ্যাবান্ডন্ট মানে কি পরিত্যাগ করেছে, দেয়ার নমেডিক ওয়েস, এই যে নমেডিক ওয়েস মিলে গেছে, নমেডিক জীবন মানে নমেডিক মানে যাযাবর জীবন ব্যবস্থা, আর এখানে যাযাবর লাইফস্টাইল একই জিনিস, তাহলে এখানে কি হবে, নমেডিক, এখানে হবে নমেডিক অর্থাৎ কি যাযাবর জীবন ব্যবস্থা বা যাযাবর লাইফস্টাইল, নমেডিক লাইফস্টাইল। বাট দে কন্টিনিউ টু ডিপেন্ড মেইনলি, আবার এখানে লেখছে যে তাদেরকে অবিরাম নির্ভর করতে
বাট দে কন্টিনিউ টু ডিপেন্ড, তাদেরকে নির্ভর করতে হয় প্রধানত অন ড্যাশ, অর্থাৎ কোনো একটা জিনিসের উপর, কোনো একটা জিনিসের নাউন হতে পারে, অন্য বা অ্যাডজেক্টিভ হতে পারে। দেখি আমরা ফর দেয়ার ফুড অ্যান্ড ক্লথ, তাদের খাবার দাবার কাপড় চাপড়ের জন্য। দেখি এখন কী লিখছে, বাট দ্য স্টিল রিলাই মানে কি নির্ভর করা, এই যে মিলে গেছে, ডিপেন্ড নির্ভর করা, রিলাই সিনোনিম অবশ্যই জানতে হবে, এর কোনো বিকল্প নাই। সিনোনিম জানলে এই যে বলে অনেকে বলে বাংলায় মানে অনেকে বলে যে হ্যাঁ আপনি বাংলায় আইএলস, আসলে এটা কিচ্ছু না, এটা একেবারে বাউতাবাজি, এটা ফাও। এটা আপনি যত ভাষার দক্ষতা ভালো হবে আপনার মানে অ্যান্সার করতে তত সহজ হবে, এবং যত সিনোনিম জানা যাবে, প্রেজেন্ট ইডিয়মস, ফ্রেজাল ভার্ব এগুলো জানলে অনেক ইজি। তাহলে রিলাই হেভিলি মানে কি একেবারে ব্যাপকভাবে অন নেচার, আর এই যে নেচার মানে প্রকৃতির উপর। ইন রিসেন্ট ইয়ার্স মেনি অফ দেম হ্যাভ বিন অবলিগড টু গিভ আপ দেয়ার লাইফস্টাইল, বাট দে কন্টিনিউ টু ডিপেন্ড মেইনলি অন নেচার ফর দেয়ার ফুড অ্যান্ড ক্লথস, মানে তাদের খাবার দাবার জন্য। এরপর লেগছে ড্যাশ প্রডিউস, ড্যাশ প্রডিউস ইজ পার্টিকুলারলি এক্সপেন্সিভ, বলছে যে এমন একটা জিনিস যেটার উৎপাদন হ্যাঁ বিশেষভাবে ব্যয়বহুল। আমরা দেখি কী তা আসতে পরের পেজে, পরের পাতায় এখানে দেখি প্রভিশনস অ্যাভেলেবল ইন লোকাল শপস হ্যাভ টু বি ফ্লাউন, মানে কি হ্যাড টু বি কেন হবে, হ্যাড টু বি ফ্লাউন মানে কি বিমানযোগে আনতে হতো, ইন্টু নুনাবত দ্বীপ ইয়েতে অন ওয়ান আনতে হতো, যেটা ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি এয়ার নেটওয়ার্ক, যেটা হলো কি অন্যতম একটা ব্যয়বহুল কি এয়ার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। আর তারপরও ব্রট বাই সাপ্লাই শিপ, অথবা সাপ্লাই শিপে আনা হতো ডিউরিং দ্য ফিউ আইস ফ্রি উইকস অফ সামার, অর্থাৎ সামারের কিছু আইস ফ্রি বলতে কি অর্থাৎ ওই এলাকা তো বরফ সবসময় পড়ে, নর্থ পোল তো উত্তর মেরু, সেক্ষেত্রে কিছু কিছু সপ্তাহ আছে যেগুলোতে বরফ কম পড়ে, ওই সময়গুলোতে তারা আনতো আর কি। It would cost a family around 7,000 pound a year to replace meat they obtained themselves through hunting with imported meat, অর্থাৎ ইম্পোর্টেড মানে কি আমদানিকৃত মিটের সাথে, অর্থাৎ বাইরে থেকে যে মিটগুলো আনতো তারা, কারণ তারা তো সীমিত সংখ্যক জিনিসের মিট শিকার করতো, এগুলো দিয়ে তার খাবার হয় না, তখন তারা মিটগুলোর সাথে তারা কী করতো, এক্সচেঞ্জ করতো। এই যে বলছে যে এই যে ইম্পোর্টেড মিটের সাথে তাদের যে শিকার করে হান্টিংয়ের মাধ্যমে, থ্রু হান্টিংয়ের মাধ্যমে তারা নিজেরা যে তারা নিজেরা যে মাংসটা পায় সেটাকে রিপ্লেস করতে, যে ইম্পোর্টেড মিটের সাথে করতে গেলে তখন তাদের খরচ পড়তো বাৎসরিক প্রায় ফ্যামিলির প্রতি 7,000 পাউন্ড, অনেক বেশি এক্সপেন্সিভ। আচ্ছা দেখি তারপরে কী লেখছে যে তাহলে কী হলো যে এক্সপেন্সিভটা কি ইম্পোর্টেড মিটের সাথে, এই যে ইম্পোর্টেড, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে ইম্পোর্টেড, এই যে ইম্পোর্টেড প্রডিউস ইজ পার্টিকুলারলি এক্সপেন্সিভ। তাহলে এখানে মিলে, যাই হোক আপনাদের কাছে এই যে এখন ক্লাসটা শেষ করলাম, এখন আপনাদের কাছে কেমন লাগছে একটু দয়া করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন এটার দ্বারা, ঠিক আছে। আর আমাকে একটু উৎসাহিত করবেন, কারণ আপনারা জানেন একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, অনেক সময়ের বিষয় আছে, ঠিক আছে। আর যারা ভর্তি হতে ইচ্ছুক, যদি আপনারা এই যে আইএলসে ভর্তি হতে চান, আসলে অনেক দূর যাওয়া লাগে না, আপনারা যাচাই বাছাই করে ভর্তি হওয়ার অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আর আমাদের এখানে অনেকগুলো কোর্স করা হয়, বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্টদের ইংলিশ পড়ানো হয়, বেসিকগুলো পড়ানো হয়, তারপরে আইএলটিএসের সব ধরনের কোর্সগুলো এখন চালু আছে। যাই হোক যারা ভর্তি হতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আগামী জুলাই মাস থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।